মডিউলকে আসলে 7+ পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট। তো অনেকেই মোটামুটি আমরা জানি আইএলটিএস সম্পর্কে যে লিসেনিং এ ব্যান্ড স্কোর বানানোটা আসলে টিপস জানলে এবং ভালো মতো প্র্যাকটিস করলে এবং কিভাবে আসলে ব্যান্ড স্কোর বাড়ায় সেই সকল স্ট্র্যাটেজি জানলেই মোটামুটি লিসেনিং এ কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ব্যান্ড স্কোর বাড়ানো যায়। তাহলে আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে কি আসলে কোনোভাবে সম্ভব যে অল্প দিনের মধ্যে ব্যান্ড স্কোর বাড়ানো যায়? হ্যাঁ, আইএলটিএস রিডিং এর জন্য সব থেকে ইজি। আমি রিডিং এর ক্ষেত্রে একটা কথা বলি, অলওয়েজ আমি রিডিং এর ক্ষেত্রে একটা কথাই বলি, আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে অলওয়েজ বলি যে ভাই, আপনার সম্পূর্ণ প্রশ্নের উত্তর প্যাসেজের মধ্যে দেওয়া আছে, শুধু আপনাকে খুঁজে বের করতে হবে। মানে আইএলটিএস রিডিং এ যারা ভালো করে তাদের সব থেকে ইম্পর্টেন্ট যে স্কিলটা তাদের মধ্যে জানা উচিত বা যে স্কিলটা ডেভেলপ করা উচিত সেটা হচ্ছে আমার সার্চ করার ক্ষমতাটা। কত দ্রুত আমি সার্চ করতে পারি এবং কত দ্রুত আমি লোকেট করতে পারি অ্যান্সার গুলো, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এবং কোন জায়গায় অ্যান্সার আছে সেটা প্রেডিকশন করাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমি জানি আমার কথাগুলো অনেকেরই হয়তো বা ভালো লাগবে, অনেকেরই ভালো লাগবে না, কিন্তু একটা কথা মনে রাখেন যে আইএলস বা রিডিং এর ক্ষেত্রে অ্যান্সারটা বের করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট আপনাকে বুঝতে হবে অ্যান্সার গুলো কোন জায়গায় আছে। যত দ্রুত আপনি বুঝতে পারবেন অ্যান্সারের লোকেশনটা কোন জায়গা, তত তাড়াতাড়ি আপনি অ্যান্সার বের করবেন। আমার কথাটা কিন্তু অনেক দামি একটা কথা বলেছে, আমি শিওর যে এই কথাটা অনেকেই এই কথাটা ভালো লাগবে এই কথাটা। এবং আপনারা যখনই আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছেন বা নিচ্ছেন, আপনারা কিন্তু রিডিং এর মধ্যে প্রবলেম ফেস করতেছেন সবচেয়ে বেশি। আপনারা বুঝতে পারতেছেন অ্যান্সারটা কোন জায়গায় আছে এবং কোনটা অ্যান্সার হবে সেটা আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন না। তার মানে আপনাদের সব থেকে বড় প্রবলেমটাই হচ্ছে প্রেডিকশন। তো আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে আমার সব উত্তর দেওয়া আছে, তাহলে আমি কেন আইএলটিএস রিডিং এত মানুষ ভয় পাচ্ছে? তাই সব উত্তর তো আপনার দেওয়া আছে, তাই না? সব উত্তর দেওয়া আছে, তাহলে কেন আপনি ভয় পাচ্ছেন? তাহলে এই ভিডিওটা যারা 7+ পেতে চান খুবই অল্প সময়ের মধ্যে, তাদের একবার হলেও ভিডিওটা দেওয়া উচিত। কারণ আমি আপনাদেরকে আশ্বস্ত শুধু করব না, আমি আপনাদেরকে দেখাবো যে আসলে সঠিক স্ট্র্যাটেজি জানলে এবং কোন জায়গায় অ্যান্সার আছে সেটা যদি আপনি লোকেশন বুঝতে পারেন, তাহলে রিডিং এ আপনি কখনোই ভয় পাবেন না। তো ক্লাসটা এখন শুরু করবো। টিপস এন্ড ট্রিক্স এবং সঠিক স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি। তো আমি আপনাদেরকে অ্যান্সার কোন জায়গায় থাকতে পারে সেরকম সম্ভাব্য কিছু প্রেডিকশন আমি আপনাদের কাছে শিখাবো। সেই প্রেডিকশন গুলা বা আপনারা ভালো মতো অ্যানালাইসিস করে বাসায় প্র্যাকটিস করে দেখেন যে আমার প্রেডিকশনটা মেলে কি না। ওকে। তো লিস্ট অফ হেডিং আমরা জানি হচ্ছে আইএলটিএস এর ক্ষেত্রে সব থেকে কঠিন যদি কোনো মডিউল থাকে তার মধ্যে মানে মডিউলের মধ্যে হচ্ছে আমরা জানি হচ্ছে রিডিং। এবং সেই রিডিং এর মধ্যে যদি কোনো কঠিন আইটেম থাকে সেই আইটেমটা হচ্ছে লিস্ট অফ হেডিং। তার মানে এক হচ্ছে মডিউলটাও এমন কঠিন, দুই নাম্বার হচ্ছে আইটেমটাও কঠিন, তাহলে কঠিনের উপরে কঠিন। তো আজকে আমরা এই কঠিনের উপরে কঠিনটারে সহজ সমাধান করার চেষ্টা করব। তো তাহলে শুরু করি। দেখেন, লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে ভালো করার জন্য আপনার সবার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে, অ্যান্সার গুলো কোন জায়গা আছে সেটা আপনাকে বুঝতে হবে। কতটুকু পড়লে আমি অ্যান্সার পাবো এবং খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সার বের করতে পারবো, সেই জিনিসটাকে আয়ত্ত করাটা হচ্ছে আপনার সব থেকে ইম্পর্টেন্ট। মনে রাখবেন, লিস্ট অফ হেডিং এর জন্য আমি আপনাদেরকে বলবো যে হচ্ছে সিনোনিমে কিন্তু উত্তর থাকবে, সব উত্তর কিন্তু মোটামুটি সিনোনিম থাকবে, কিন্তু প্যাসেজের সম্পূর্ণ প্যারাগ্রাফটা যদি পড়েন তাহলে আপনি অনেক বেশি পরিমাণে ট্র্যাপে পড়বেন। তো কোন জায়গায় অ্যান্সার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, ওই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। তাহলে এক নম্বর কাজ হচ্ছে সবার আগে আপনি ফোকাস করবেন এই হাইপেনকে। আপনি যদি দেখেন যে হাইপেন যুক্ত কোনো লাইন আছে বা হাইপেন যুক্ত কোনো লাইনের মধ্যে বড় করে একটা হাইপেন দেওয়া আছে, আপনি 100-তে 100 এই লাইনটা সবার আগে পড়বেন। কারণ এই লাইনে হাইপেনের আশেপাশে অথবা হাইপেন যুক্ত লাইনের আশেপাশে উত্তর থাকার সম্ভাবনা হচ্ছে সব থেকে বেশি আছে। তাহলে আপনি যদি এরকম হয় 5টা কোশ্চেন থাকেন বা 6টা আপনার লিস্ট অফ হেডিং আসছে, দেখা গেল যে লাস্ট একটা এক্সামে 7টা লিস্ট অফ হেডিং আসছে, তো লিস্ট অফ হেডিং যদি 7টা আসে অথবা 6টা আসে, তাহলে 6টার মধ্য থেকে 2টা বা 3টা আপনার হাইপেন যুক্ত পেয়ে যেতে পারেন। হাইপেন যুক্ত যদি কোনো প্যারা পান, তাহলে হাইপেন যুক্ত লাইনটা জাস্ট সুন্দর করে পড়বেন এবং এই লাইনের আশেপাশে যদি একটু নজর রাখেন, তাহলে এই লাইনের আশেপাশে অথবা এই লাইনটা যদি একটু পড়েন, ক্লিয়ারলি দেখবেন হাইপেনের আশেপাশে কোনো একটা ওয়ার্ডের সিনোনিম পুরোপুরি লিস্টার ফেডিং এর যে স্টেটমেন্ট থাকে তার সাথে মিলে যায়। তাহলে তো 100-তে 100 আপনি হাইপেন যুক্ত লাইন থেকে পাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন আসি যে হাইপেন যুক্ত লাইনটাই যদি উত্তর না থাকে, তাহলে আপনি দেখবেন এই হাইপেন যুক্ত লাইনের আশেপাশে কোনো বাদ যুক্ত লাইন আছে কিনা, তো কোনো কন্ট্রাডিক্ট ওয়ার্ড আছে কিনা। মানে যে হাইপেন, মনে রাখবেন বাট কিন্তু সব জায়গা পড়বো না, বাট কিন্তু অনেক জায়গায় থাকবে। তো আমি এর আগে একটা ভিডিওতে আমার, আপনারা জানেন যে লিস্ট অফ হেডিং এর আমার যে প্লে লিস্টটা আছে, ম্যাসিং এর একটা প্লে লিস্ট আছে আমার ইউটিউবের, আপনাদের আমার ইউটিউবের মধ্যে পাবেন আপনারা যে ম্যাচিং এর একটা প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্টের মধ্যে আমি কিন্তু লিস্টার ট্রেডিং এর কিছু টিপস এন্ড ট্রিক্স প্র্যাকটিক্যালি প্রমাণ সহ দেখাইছি। এবং সেইখানে আমি কিন্তু একটা পার্টের নিয়ম বলেছিলাম, সেই নিয়মটা একেবারে ক্লিয়ার করছিলাম না, আজকে ক্লিয়ার করি। পার্ট কখন সব থেকে ইম্পর্টেন্ট, পার্ট যুক্ত জিনিস কিন্তু প্যাসেজের মধ্যে
মানে একটা প্যারার মধ্যেও তিন চারটা পার্ট কিন্তু পাইতে পারেন, মানে কোন পার্টটাকে আপনি প্রায়োরিটি দিবেন। দেখা গেল প্রতিটা লাইনে পার্ট আছে, তাহলে সবগুলো কিন্তু প্রায়োরিটি দেওয়া যাবে না। প্রায়োরিটি দিতে হবে একটা নির্দিষ্ট পার্টকে সবচেয়ে বেশি, তাহলে মানে অল্প সময়ের মধ্যে অ্যান্সার বের করতে পারবেন। তো আপনি যেটা কাজ করবেন, এই হাইপেন যুক্ত লাইনের আশেপাশে বা এর আগের লাইনে বা পরের লাইনে কোনো পার্ট আছে কিনা। যদি এটার মধ্যে হাইপেন যুক্ত লাইনের মাঝে অথবা আগের লাইন বা পরের লাইনে পার্ট থাকে, তাহলে সেই পার্ট যুক্ত লাইনটা ভালো করে পড়বেন এবং হাইপেন যুক্ত লাইন পড়বেন, দেখবেন 100-তে 100 উত্তর বের করে ফেলবেন। আমি সেই জন্যই বলি, হাইপেন যুক্ত যদি কোনো প্রশ্ন মানে প্যাসেজের মধ্যে কোনো প্যারাতে যদি হাইপেন থাকে, তাহলে সেই প্যারাটা লিস্ট অফ হেডিং এর উত্তর বের করতে আপনার সময় দিবেন সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড, এর বেশি সময় নেবেন না। 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে সেটার উত্তর বের করে ফেলবেন এই হাইপেন টিক্সটা অ্যাপ্লাই করে। তো হাইপেন টিক্সটা আপনাকে অনেক বেশি হেল্প করবে খুবই অল্প সময়ের মধ্যে অ্যান্সার বের করার জন্য। এই টিপসটা আপনার অনেক বেশি হেল্প করবে। তো অ্যান্সার কোন জায়গায় থাকে সেই জিনিসটা যদি আপনি না জানেন, তাহলে অ্যান্সার অনেক দ্রুত আপনি বের করতে পারবেন না। তো এখন এটার প্র্যাকটিক্যালটা, এখনই আপনারা প্র্যাকটিক্যালটা দেখতে চাইলে আমার লিস্ট অফ এর ভিডিওতে যান, সেখানে দেখেন আমি কিভাবে প্র্যাকটিক্যালি বের করছি। অথবা আপনি যে কোনো একটা ক্যামব্রিজ বই বের করে এই জিনিসগুলো একটু খোঁজেন, খুঁজে দেখেন, ওই আশেপাশে হাইপেনের আশেপাশে দেখবেন উত্তর আছে। তো মিলবে, 100-তে 100 উত্তর মিলে যাবে। তো এখন আসি যে আমরা যদি আবার একটা কিছু জায়গা আছে ক্লোন, এই ক্লোনটাও হাইপেনের মতো খুব ইম্পর্টেন্ট। যদি আপনি দেখেন যে কোনো একটা প্যারার মধ্যে আমার ক্লোন আছে, তাহলে এই ক্লোন যুক্ত লাইনটা সবার আগে পড়বেন, কারণ এইখানে উত্তর থাকার সম্ভাবনা প্রায় 99%। এই ক্লোন যুক্ত লাইনে উত্তর থাকার সম্ভাবনা বা এর আশেপাশে উত্তর থাকার সম্ভাবনা প্রায় 99%। সবগুলা লিস্ট অফ হেডিং এ কিন্তু ক্লোন পাবেন না। তো এই জন্য একটা বা দুইটা যদি আপনারা পেয়ে যান ক্লোন, তাহলে একটা বা দুইটা আপনার অ্যান্সার করতে অনেক অল্প সময় লাগলো। তাহলে দেখেন, ডিস্ট্রিবিউটিং 7টা আসলে এর মধ্যে এই ক্লোন আর হাইপেন দিয়ে যদি 3টা পেয়ে যান, তাহলে অল্প সময়ের মধ্যে 3টা করা শেষ হয়ে গেল। বাকি 4টা একটু অন্য টাইম, মানে বাকি 4টা আপনি লং টাইমে করতে পারবেন, তাহলে আপনার অ্যাকিউরেসি অনেক বেড়ে যাবে। এইভাবে আপনাকে বুঝতে হবে আগে কোন জায়গা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোনটা পড়লে আমি উত্তর পাওয়ার সম্ভাবনা আমার বেশি থাকবে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। যদি এগুলো না বুঝতে পারেন, তাহলে আপনি সময় অনেক নষ্ট করবেন, টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না। আপনারা সবাই টাইম ম্যানেজমেন্টে অনেক বেশি প্যারা খান রিডিং এ, কারণ রিডিং এ তো গুরুত্ব সব দেওয়া আছে প্যাসেজের মধ্যে, তাহলে কেন পাবেন না? আমার প্রশ্ন হচ্ছে এটা। ক্লোনযুক্ত লাইন ভালো করে পড়বেন। যদি প্রথমে বা শেষে মানে ক্লোনযুক্ত লাইনেও পাইতে পারেন, অথবা এর আশেপাশে উত্তর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, অথবা উত্তরের সিনোনিম পাওয়ার সম্ভাবনা 100-তে 100 থাকে। তো এই জন্য আপনারা কি করবেন, এই জায়গার উপরে যথেষ্ট পরিমাণে ফোকাস করার চেষ্টা করবেন। এবার আসেন টিপস নাম্বার 2, মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়া। এই জিনিসটা বোঝার একটু চেষ্টা করতে হবে লিস্ট অফ এডি অথবা ম্যাথিং এর ক্ষেত্রে। আমরা অনেক সময় কি হয়, এক্সেল জিনিসপত্র অনেক বেশি পড়ি, যেখানে আমাদের ট্র্যাপে ফেলবে, যে জিনিসটার মধ্যে আমার উত্তর নাই সেই জিনিসটার উপর আমরা বেশি পড়ি। ভাই এটা আমার সময় নষ্ট করবে, সেটাকে বলি সাপোর্টিং আইডিয়া। যেটা আমরা বাদ দিব, যেরকম দ্যাট যুক্ত লাইন, হুইচ যুক্ত লাইন, হু দ্বারা এক্সপ্লেন করবে সে কোন ইউনিভার্সিটির আছে না আছে। তো এরকম বিভিন্ন এক্সেট্রা দেয়, এরকম যে কোন ইউনিভার্সিটি থেকে সে পাশ করছে, কোন ইউনিভার্সিটি আছে, কোন একটা সায়েন্টিস্টের নাম দিয়ে বলছে এই সায়েন্টিস্টের ইন্ট্রোডিউস ইন্ট্রোডাকশনটা ওরা এখানে দিয়ে দিচ্ছে, ওর ইন্ট্রোডিউসটা দিয়ে দিচ্ছে। তো এরকম কোনো কিছু যদি পান, তাহলে এগুলা ইগনোর, এগুলার মধ্যে কোনো উত্তর নাই, এগুলাকে ইগনোর করবেন। তো এই জায়গাগুলোকে যদি আপনি বাদ দিতে পারেন, দেখবেন যে একটা প্যারার অনেকটা অংশই আপনি বাদ দিয়ে ফেলতে পারবেন। এবং যখন এই অংশটুকু বাদ দিতে পারবেন, আপনার সেই অংশটুকু করতে হবে না, তার মানে আপনার অনেকটা সময় কিন্তু সেখানে সেভ করবে। তো এইরকম সাপোর্টেড আইডিয়া গুলাকে আপনাকে বুঝতে হবে যে এই সাপোর্টেড আইডিয়া গুলা পড়ার আমার কোনো দরকার নাই, এই জিনিসটাকে আমি বাদ দিয়ে দিতে পারি, এই জিনিসটাকে বাদ দিয়ে দিতে পারি, এবং মেইন যে অংশটা ক্লাসিক পয়েন্ট যেটা, সেটাকে আমার করতে হবে। যেরকম হাইড্রোজেন যুক্ত লাইন, ক্লোন যুক্ত লাইন, যদি এগুলা কিছুই না থাকে, তাহলে চলে যাব হচ্ছে আমরা টিপস নাম্বার 1। যদি কোনো হাইপেন ক্লোন এই দুইটা জিনিস যদি আমরা না পাই, আমরা অনেক সময় কি করবো, প্রথম লাইন এবং শেষ 2 লাইন উত্তর থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন শেষ 2 লাইন উত্তর থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, শেষের দিকে উত্তর থাকার সম্ভাবনা বেশি থাকে। যদি শেষের দিকে উত্তর না পান, তাহলে প্রথমের দিকে পড়বেন, দেখবেন উত্তর পাওয়ার সম্ভাবনা আছে। উত্তর পাওয়ার সম্ভাবনা আছে, তার মানে যখন আপনি হাইপেন ক্লোন সেমিক্লোন কিছুই পাবেন না, তখন শেষ 2 লাইন আর প্রথম 2 লাইন পড়লেই কিন্তু উত্তর পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এইখানে উত্তর পাবেন, এক কথায় যে পাবেনই। তো আমার এই 3টা টিপস অ্যাপ্লাই করলে উত্তর পাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি বেড়ে যাবে। আরেকটা টিপস আমি এখন শেয়ার করবো, সেটা হচ্ছে টিপস নাম্বার 6। এটা খুবই ইম্পর্টেন্ট। জাস্ট হচ্ছে, আপনি যদি কিছু লিঙ্কিং ওয়ার্ড দেখেন, যদি কোনো একটা প্যারা পড়তেছেন বা মনে হইতেছে এই প্যারার মধ্যে লিঙ্কিং ওয়ার্ড আছে, তাহলে সবার আগে লিঙ্কিং ওয়ার্ডটা একটু পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনি প্রথমে প্যারার মধ্যে 3টা জিনিসকে খুঁজবেন: হাইপেন, ক্লোন আর লিঙ্কিং ওয়ার্ড।
এই তিনটা জিনিস যদি প্যারার মধ্যে আপনি প্রেজেন্ট পান, তাহলে বুঝবেন সেখানে উত্তর পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি প্যারার মধ্যে সেই তিনটা জিনিস প্রেজেন্ট না পান, তাহলে প্রথম দুই লাইন এবং শেষ দুই লাইন পড়বেন। তো এইটা পড়লেই আপনি উত্তর পেয়ে যাবেন। তো এত সহজ ভাবে কিন্তু আসলে প্রেডিকশন করানো, লিস্ট অফ হেডিং এর কোন অংশটুকু পড়লে উত্তর পাবো সেটা প্রেডিকশন করা কিন্তু একেবারে সোজা, আমার এই কথাগুলো যদি আপনি অনুসরণ করেন। তো দেখেন, আইএলটিএস এর রিডিং এ আসলে বুঝতে হবে আমরা করবো কি। এই করবো কিটা যদি না বুঝতে পারি, তাহলে আসলে কোনো লাভ নাই। তো কাইন্ডলি এই করবোটা কি, সেই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে, কারণ এখানে উত্তরটা আপনাকে দেওয়া থাকবে। তো ওই জায়গার উপরে ফোকাস করতে হবে। তো আমি অল্প কিছু টিপস টিক্স আপনাদেরকে যে বললাম প্র্যাকটিক্যালটা বোঝার জন্য, আগে একটু দেখেন, আমার এই কথাগুলো দেখে আর বাসায় একটু কাজে লাগান। আমার এই চারটা কথা একটু বাসায় কাজে লাগান, এই তিনটা যে কথা বললাম আর সাথে হচ্ছে প্রথম দুই লাইন শেষ দুই লাইন, এই চারটা টিপস বাসায় কাজে লাগান। কাজে লাগা আমাকে বলেন যে আসলে কাজ করে কিনা। যদি আপনারা মনে করেন এখানে 100-100 কাজ করে, তাহলে সম্পূর্ণ টিপস এন্ড ট্রিক্স এর প্র্যাকটিক্যাল দেখতে অথবা হেল্প পাইতে করে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে একেবারে ধরে ধরে আপনাদেরকে আইএলটিএস রিডিং এর অ্যান্সার বের করার সকল টিপস এন্ড ট্রিক্স শেখাবো। একেবারে ধরে ধরে শেখাবো, জিরো লেভেল থেকে চেষ্টা করে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। তাহলে যে চারটা টিপস বললাম, খুবই ইম্পর্টেন্ট জিনিস ভাই বলছি, এই যখন প্রেডিকশন আপনারা যদি না করতে পারেন, তাহলে ভালো স্কোর কিন্তু পাবেন না। এবার আসেন, আরেকটা জিনিস দেখায় নেম মেসিং এর ক্ষেত্রে। আপনারা কি জানেন আসলে নেম মেসিং গুলো কই থাকে, কিভাবে উত্তর থাকে? আগে আপনাকে তো শিখতে হবে যে উত্তর কই থাকে, কতটুকু পড়তে হবে। আপনি শুধু পড়েই যান, পুরো প্যাসেজ পড়ে ভাই লাভ নাই। পুরো প্যাসেজ পড়ার থেকে আপনার উত্তরটা কোন জায়গায় আছে সেই জায়গাটুকু পড়া ইম্পর্টেন্ট। আমি আপনাদের একটা কথা বারবার বলতেছি, পুরো প্যাসেজ পড়ার থেকে কোন জায়গায় উত্তর আছে সেই জায়গাটুকু বোঝা ইম্পর্টেন্ট, সেই জায়গাটুকু পড়া ইম্পর্টেন্ট। নেম ম্যাচিং এর ক্ষেত্রে আমি একটা ব্লক থিওরি শিখাই। যে ব্লক থিওরির ক্ষেত্রে আমি যে জিনিসটা করি, যে প্রশ্নগুলো বা স্টেটমেন্ট গুলাকে খুব সহজ করে বোঝাটা ইম্পর্টেন্ট। আপনার নেম ম্যাচিং এর ক্ষেত্রে যে স্টেটমেন্ট গুলা থাকে, যে প্রশ্নগুলা থাকে, সেই প্রশ্নগুলো যদি আপনি ব্লক করে বা ব্লক থিওরি প্রয়োগ করে যদি ছোট করে না শিখতে পারেন, না কাজ করতে পারেন, তাহলে কিন্তু নেম মেসিং এ কাজে আসবে না। কারণ প্রশ্ন যদি না বোঝেন, তাহলে নেম মেসিং এর উত্তর করতে পারবেন না। তো সবার আগে আপনাকে প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্নটা বোঝার নিয়ম আছে দুইটা, সেই নিয়মটা আপনাকে শিখতে হবে, সেই নিয়মটা অ্যানালাইসিস করতে হবে, সেই নিয়মটা প্রয়োগ করতে হবে। তাহলেই একমাত্র নেম মেসিং এ ভালো স্কোর করতে পারবেন। আচ্ছা, প্যাসেজে আসুক না, নেম ম্যাচিং পরে সলভ করা যায়। যে এখানে একটা কথা আছে, নেম ম্যাচিং এর ক্ষেত্রে কোনো সময় কিন্তু সবার আগে সলভ করবো না। নেম ম্যাচিংটা কোনোদিনও সবার আগে করবেন না। নেম ম্যাচিংটা এমন একটা জিনিস, যেটা সবার আগে যদি আপনি করেন, আপনার সময়টা বা টাইমটাকে অনেক বেশি পরিমাণে কি করবে। তো নেম ম্যাচিংটা এক লাইন বা দুই লাইন প্যাসেজ পড়লে, প্রতিটা নাম ধরে পড়লেই কিন্তু আমি উত্তর পাবো। কিন্তু আমাকে আগে বুঝতে হবে কোন জায়গাটা পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে হচ্ছে এবং এবং নেম ম্যাচিংটা কখন সলভ করতে হবে সেটা ইম্পর্টেন্ট। নেম ম্যাচিংটা যদি আমি সবার আগে সলভ করি, তাহলে আমার জন্য কিন্তু অনেক বড় একটা প্রবলেম হবে। তাও যারা সামনে পরীক্ষা দিবেন, সবাইকে আমি সতর্ক করে দিব যে আপনাদের কোন আইটেম কখন সলভ করতে হবে, কোন আইটেম আগে করবেন, কোন আইটেম পরে করবেন। এই জিনিসটা যারা যারা শিখতে চান তারা কমেন্ট করে জানান। আমি নেক্সট ভিডিও ইনশাল্লাহ বানাবো যে প্যাসেজ 2 এবং প্যাসেজ 3 রিডিং এর ক্ষেত্রে কোন আইটেমটা আগে করতে হবে, কোন আইটেমটা পরে করতে হবে। এই জিনিসটার সিলেকশনটা অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় আমি ভুল একটা আইটেমকে আগে করে ফেলছি, যার জন্য আমার প্যাসেজ অনেক বেশি পড়তে হয়, এবং কোন আইটেম আগে করলে আমার প্যাসেজটা কম করে একসাথে অনেকগুলো প্রশ্ন সলভ করা যায়। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, তাহলেই টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন। অনেকে আপনি দেখবেন যারা ভালো স্কোর পায়, তারা কিন্তু 50 বা 55 মিনিটের মধ্যে সকল অ্যান্সার করে ফেলতে পারে। আর যারা ভালো স্কোর করতে পারে না, তারা দেখা যায় অনেক বেশি সময় নেয়। তো আমি সেই জন্য আপনাদেরকে একটা কথাই বলতেছি, যে আসলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে যে এত বেশি প্যানিক হচ্ছে মানুষ, এত বেশি প্রবলেম ফেস করতেছে, এটার মেইন রিজন আমি আইটেম সিলেকশন ভুল করি। আমি সঠিকভাবে প্যাসেজের কোন অংশটুকু করতে হবে সেটার প্রেডিকশন জানি না। তো এই জিনিসগুলো জানেন না বলেই আজকে আসলে আপনারা প্রবলেম ফেস করতেছেন। এই জিনিসগুলো শিখতে হবে আপনাদের। যদি না শিখতে পারেন, তাহলে তো ভালো স্কোর করতে পারবেন না। তো আমার এই ভিডিওটা পরীক্ষা দেওয়ার আগে যারা যারা দেখতে পাচ্ছেন, তাদের অনেকটু হলেও হেল্প হবে, কারণ এই যে কথাগুলো আপনাদের অনেকটাই আপনাদের হেল্প করবে। আচ্ছা, তো এখন আমি আসি হচ্ছে আপনাদের, যারা যারা 1 মাসের মধ্যে পরীক্ষা দিবেন, আপনারা কি চান কিনা যে আমি কিভাবে আইটেম গুলোকে সলভ করতে হয়, কোন আইটেমকে কিভাবে সিলেক্ট করতে হয়, সেটা চান কিনা কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করবো। এবার আসি পূর্বের ম্যাচিং গুলোর নিয়ম। আচ্ছা, লিস্ট অফ হেডিং এর নিয়ম গুলো কিন্তু নেম বেসিং এর ক্ষেত্রে হালকা করে একটু কাজে লাগবে, কিন্তু কোন কোন গুলা কাজে লাগবে সেইটাকে যদি প্র্যাকটিক্যালি একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। লিস্ট অফ হেডিং এর নেম বেসিং এর ক্ষেত্রে নামটাকে আগে আপনাকে দেখাতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে নাম।
পুরো যে নামটা, যে নামগুলা থাকে সেই নামগুলা প্যাসেজের কোন জায়গায় আছে সেই জিনিসটাকে একটু লোকেট করতে হবে। কিন্তু এইটা নেম ম্যাচিং সলভের সময় করা যাবে না। এইটা অন্য একটা আইটেম যখন পড়বেন, যখন প্যাসেজে পড়বেন, সেখানে যদি কোনো নাম পেয়ে যান সেই নামটা আন্ডারলাইন করে নেবেন। এইটা আরেকটা আইটেমের সাথে করে ফেলবেন, তাহলে নেম ম্যাচিং এর সময় নাম দাগানো নিয়ে কোনো প্রবলেম ফেস করবেন না। এবার আসি, নামযুক্ত লাইন যেগুলো দাগাবেন সেই প্রতিটা নামযুক্ত লাইনে শুধুমাত্র নেম ম্যাচিং এর ক্ষেত্রে ভালো করে পড়তে হবে। ওই নামযুক্ত লাইনের বাইরের কোনো লাইন নেম ম্যাচিং এর ক্ষেত্রে পড়ে কোনো উত্তর পাবেন না। তো এই জিনিসটা কিন্তু আমাদের নেম ম্যাচিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে। নেম ম্যাচিং এর ক্ষেত্রে আরো স্পেশাল কিছু টিপস আছে, যে টিপস গুলো ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো, প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো। এমসিকিউর ক্ষেত্রে কিন্তু ভাইব বোঝাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এমসিকিউর ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে হচ্ছে এমসিকিউ এবং ইয়েস এইগুলোর ক্ষেত্রে হচ্ছে ভাইব বোঝাটা সব থেকে ইম্পর্টেন্ট। আপনি যখন একটা প্রশ্ন সলভ করবেন, তা আপনাকে আগে বুঝতে হবে সেটা সঠিক স্ট্র্যাটেজিটা কি। এমসিকিউটা করার জন্য আপনাকে দুইটা জিনিসের নজর রাখতে হবে, একটা হচ্ছে অপশন কাটাকাটির টেকনিক, আর একটা হচ্ছে অ্যান্সার কোন জায়গায় এমসিকিউ আছে সেই প্যারাটার কোন কোন লাইনের উপরে বেশি ফোকাস করতে হবে। এবং অপশনস গুলা পজিটিভ নেগেটিভ দিয়ে 50% অপশন কিন্তু বাদ দিয়ে দেওয়া যায়। এই 50% অপশনকে যদি আপনি বাদ দিতে পারেন, তাহলে অ্যান্সার পাওয়ার সম্ভাবনা আপনার কিন্তু 50% বেড়ে যায়। এমসিকিউর ক্ষেত্রে এই টেকনিক গুলো কিন্তু আপনার কাজে লাগাতে হবে, যে অপশন কিভাবে কাটাকাটি করবেন সেগুলো আপনার অনেক বেশি হেল্প করবে। এবং কোন জায়গায় অ্যান্সার আছে সেই অ্যান্সারটা আপনাকে হেল্প করবে, যে অ্যান্সারের প্রেডিকশনের ক্ষেত্রে। তাহলে ঠিক আছে, এইটা হচ্ছে জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আসলে আপনারা সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন করে কিভাবে আসলে ভালো স্কোর করতে পারবেন, কিভাবে প্রেডিকশন করতে পারবেন। রিডিং এর প্রেডিকশনটা ইম্পর্টেন্ট। প্রেডিকশন ঠিক আছে, রিডিং ওকে। প্রেডিকশন ঠিক নাই, রিডিং ওকে না। তো রিডিং এর ক্ষেত্রে প্রেডিকশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন আদার্স। ওকে, তাহলে আজকে এতটুকু থাকবে আপনাদের রিডিং নিয়ে। এখন আসে হচ্ছে রাইটিং এর ক্ষেত্রেও আপনাদের, রাইটিং এর ক্ষেত্রে আপনাদের যে জিনিসটার উপরে নজর রাখতে হবে সেটা হচ্ছে আইডিয়া জেনারেট। অনেক সময় আমরা দেখি যে আইডিয়া জেনারেট করি কিন্তু ভালো মতো আইডিয়া জেনারেট আমরা করতে পারি না। তো রাইটিং এর ক্ষেত্রে আপনাদের সবার আগে জানতে হবে আমার হচ্ছে স্ট্রাকচার গুলা, কোন টেমপ্লেটে ফেললে আমি 7+ স্কোর করতে হবে পারবো, সেই জিনিসটা আমার লাগবে। তার টেমপ্লেটটা ফেলানো, কোন টেমপ্লেটটা ইউজ করলে আমি 7+ স্কোর পাবো, কোন কোন হিরোর বা কোন কোন ভুলগুলো আমি যদি এড়ায় চলে আমি ভালো স্কোর করবো। আর 2 নাম্বারটা হচ্ছে সঠিক একটা আইডিয়া। আপনার আইডিয়াটা যদি সুন্দর না থাকে তাহলে আপনি কিন্তু পারবেন না। তো টাস্কটার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আইডিয়া জেনারেট। তো যারা পরীক্ষা দিবেন তারা কাইন্ডলি একটা জিনিস করবেন, সেটা হচ্ছে আইডিয়া জেনারেটের উপরে কাইন্ডলি নজর রাখবেন এবং আইডিয়া জেনারেটটা খুব ইজিলি করার চেষ্টা করবেন। তো আইডিয়া জেনারেটের ক্ষেত্রে আপনাদের আগে স্কিলটা ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ করার জন্য আপনাকে কি করতে হবে, আইডিয়া জেনারেটের পিডিএফটা, এই পিডিএফটা কিন্তু আপনাদের করতে হবে। পিডিএফটা আপনারা ক্লিয়ারলি দেখতেই পাচ্ছেন যে আইডিয়া জেনারেটেড পিডিএফটা এখানে বাংলায় কিন্তু লেখা আছে, আবার ইংলিশে আছে। ধরেন আপনার প্রশ্ন আসলে অ্যাডভার্টাইজিং নিয়ে, যে কোনো একটা প্রশ্ন অ্যাডভার্টাইজিং নিয়ে আসলো, ধরেন অ্যাডভার্টাইজিং এ দিয়ে আসলো যে কোন একটা নতুন একটা বিজনেস ধরেন একটা বড় বড় কোম্পানি এরকম আসলো, যে বড় বড় কোম্পানি দেখা যায় তাদের যখন নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করে তখন তারা যে জিনিসটা করে এই প্রোডাক্টের ক্ষেত্রে তারা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজিং করে। তো এটাকে আসলে পজিটিভ নাকি নেগেটিভ, ধরেন এরকম ভাবে আসলে একটা এসে, অথবা আসলো যে এটাকে আপনি অ্যাগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রি করেন, অথবা এইটার একটা কোম্পানি অনেক বেশি টাকা হচ্ছে অ্যাডভার্টাইজিং এর উপরে দিচ্ছে, একটা কোম্পানি কম টাকা অ্যাডভার্টাইজিং এর উপরে দিচ্ছে। তাহলে এই দুইটার ভিউ এর উপরে বলতে হবে এবং একটা অপিনিয়ন দিতে হবে, বোথ ভিউ প্লাস অপিনিয়ন আসলো। তো দেখেন, যে কোনো প্রশ্ন কিন্তু অ্যাডভার্টাইজিং নিয়ে আসতে পারে। যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু অ্যাডভার্টাইজিং আসতে পারে, যে কোনো টাইপের প্রশ্ন হইতে পারে, সেটা টু পার্ট কোশ্চেন হইতে পারে, সেটা প্রবলেম সলিউশন হইতে পারে, সেটা আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হইতে পারে, সেটা পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু আসতে পারে। এখন প্রশ্ন এই অ্যাডভার্টাইজিং নিয়ে প্রশ্ন যেটাই আসুক না কেন, আপনার কিন্তু অ্যাডভার্টাইজিং এর উপরে একটা দক্ষতা থাকতে হবে, এটার উপর আইডিয়া গুলো থাকতে হবে। কি কি আইডিয়া থাকতে হবে, যে এটার পজিটিভ সাইডের আইডিয়া থাকতে হবে, নেগেটিভ, কারণ যদি পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট আসে অথবা আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তখন তো আপনাকে দুইটা সাইডে লিখতে হবে, বা বোধ ভিউ আসে দুইটা সাইডে লিখতে হবে। তো আপনাকে পজিটিভ নেগেটিভ দুইটা সাইডের উপরে দক্ষতা থাকতে হবে। তার জন্য এই বাংলা দেখেন আইডিয়া গুলো আপনাকে করতে হবে। যেরকম প্রথম আইডিয়াটা ক্লিয়ারলি এখানে বোঝা যাচ্ছে যে বিজ্ঞাপন আধুনিক ব্যবসার একটি মূল অংশ। ধরেন আপনারা একটা আইডিয়া নিয়ে নিলেন, বিজ্ঞাপন আধুনিক শিল্পের একটি রূপ, লোকেরা বিজ্ঞাপন উপভোগ করে। তো এই যে বিভিন্ন আইডিয়া গুলো দেখতে পাচ্ছেন এইগুলো আপনার হচ্ছে বিজ্ঞাপনের পজিটিভ আইডিয়া। একইভাবে বিজ্ঞাপনের নেগেটিভও কিছু আইডিয়া আছে। এই পজিটিভ এবং নেগেটিভ আইডিয়া গুলো যদি আপনি বুঝে যান বা পড়তে পারেন, এখানে অনেকগুলো আইডিয়া আছে, এর মধ্যে তিনটা তিনটা করে আইডিয়া যদি মনে রাখতে পারেন, বা পিডিএফটা যদি আপনার টপিক ধরে ধরে, এখানে প্রতিটা টপিক ধরে ধরে পজিটিভ নেগেটিভ এরকম করে করে কিন্তু আছে, এই যে দেখতেই পাচ্ছেন প্রতিটা টপিক ধরে ধরে। এরপরে দেখেন 2 নাম্বার টপিক অ্যানিমাল রাইটস, প্রতিটা টপিকের কিন্তু একেবারে ধরে ধরে আছে। তো আপনারা যদি এইটার বাংলা লেখাগুলো যদি পড়েন, দেখেন ইংলিশের সাথে বাংলা মিলিয়েও আছে। যদি এটার বাংলা এবং ইংলিশ, তারপর দেখেন সিটিস, সিটিস নিয়ে প্রশ্ন হয় না এরকম কিন্তু নাই। সিটিস থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। তো আপনি যদি সিটির ক্ষেত্রে যদি টোটাল আইডিয়া গুলো যদি আপনার থাকে, অনেক ভালো ভালো আইডিয়া যদি আপনার থাকে, পজিটিভ নেগেটিভ এর অনেক আইডিয়া যদি আপনার থাকে,
তাহলে আপনাকে কে আসলে আইডিয়াতে প্রবলেম ফেস করাতে পারবে? কি আপনার অ্যান্সার, ভালো কোনো আইডিয়া যদি থাকে তাহলে আপনার লেখাটা অনেক সুন্দর হবে। কেন আপনি 7+ পাবেন না? ভালো আইডিয়া মেক করতে পারলে স্কোর কিন্তু টপ লেভেলের স্কোর কিন্তু নিয়ে আসা যায়। তার জন্য আমাদের আইডিয়াটা সব থেকে ইম্পর্টেন্ট। তো আমি সেই জন্য আপনাদেরকে সাজেস্ট করবো, এরকম আইডিয়া জেনারেটর যদি আপনারা ঠিক মতো কাজে লাগাতে পারেন, পরীক্ষার আগে যদি এই পিডিএফটা পড়ে যেতে পারেন, ওই পিডিএফটা যদি একবার হলেও রিডিং পড়ে যেতে পারেন, বাংলা কথাগুলো যদি একটু হলেও 2-3 বার করে যদি পড়েন, তাহলে আপনাদের মনের মধ্যে অনেক বেশি পরিমাণে আইডিয়া গেদার হবে, এবং যেটা আপনার পরবর্তীতে ভালো একটা স্কোর করতে, 7+ করতে, রাইটিং এতে অনেক হেল্প করবে টাস্ক ক্ষেত্রে। তো আমি সেই জন্য বলবো, যারা পরীক্ষা দিতে চাচ্ছেন 1 মাস বা 15 দিন পরে, তারা আমার এই ভিডিওটা হয়তো বা তাদের অনেক হেল্প করবে। দুইটা কাজে হেল্প করবে, একটা হচ্ছে রিডিং এ কিভাবে প্রেডিকশন করতে হয় সেই জিনিসটা বুঝতে পারলেন বা সেই জিনিসটা সম্পর্কে ধারণা নিতে পারবেন। আর 2 নাম্বার কাজ হচ্ছে আপনারা অনেকেই হেল্প পাবেন, সেটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে আইডিয়া জেনারেটের উপরে অনেকেই নজর দিবেন। এই কথাটা আমি আশা করবো, এই কাজটা আপনারা করতে পারবেন।